হোম স্টাডি 24x7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করতে চলেছি দ্যাট ইজ ম্যানগ্রোভ ইকোসিস্টেম। এটা আমি একজন স্টুডেন্টের কাছ থেকে রিকোয়েস্ট পাওয়ার জন্য আমি এটা করছি। তো তোমরাও এরকম কোনো টপিক যদি তোমাদের মনে হয় যে এটা তোমাদের বোঝালে তোমাদের সুবিধা হবে, তো নিঃসংকোচে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তুমি যে কোনো ভিডিওর তলায় কমেন্ট হিসেবে লিখতে পারো বা আমাদেরকে মেল করতে পারো। অ্যাভেলেবেল মেল তোমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। ওকে, তো শুরু করা যাক আজকের টপিক দ্যাট ইজ ম্যানগ্রোভ ইকোসিস্টেম। ওকে, নাও ম্যানগ্রোভ ইকোসিস্টেম, ম্যানগ্রোভ অরণ্য কোন অরণ্যটাকে বলে এবং ইকোসিস্টেম কি? ইকোসিস্টেম অ্যাকচুয়ালি মানে সিস্টেম, যেমন কমিউনিটি, মানে একটা এরিয়াতে বায়োটিক এবং আবায়োটিক। বায়োটিক মিন দ্য সেন্স লিভিং, লিভিং মানে ধরো পশু পাখি যেমন আছে, গাছপালা, সেরকম নন লিভিং লাইক সয়েল, ওয়েদার, এয়ার, ওয়াটার, এই সমস্তর মধ্যে যে সম্পর্ক স্থাপন হয়েছে তাকে বলা হয় ইকোসিস্টেম। তো ম্যানগ্রোভ ইকোসিস্টেম মানে আমরা সুন্দরবন অঞ্চলে দেখতে পাই সুন্দরী গাছ, এগুলো ম্যানগ্রোভ অরণ্য অ্যাকচুয়াল। সেই অরণ্যে যে সেই ম্যানগ্রোভ ট্রি যেখানে রয়েছে তাদের থাকার জন্য সেখানে যে চারিপাশের পরিবেশটা সেই দ্বারা যেভাবে প্রভাবিত ঘটছে বা তার যে ইকোসিস্টেমটাকে আমরা ম্যানগ্রোভ ইকোসিস্টেম বলি। সো ম্যানগ্রোভ ইজ আ শ্রাব or small tree that grows in coastal saline or brackish water, অর্থাৎ লবণাক্ত জলে যে যে গাছগুলো তৈরি হয় যেমন ম্যানগ্রোভ, তো সেই তাদেরকে ম্যানগ্রোভ বলা হয় যেগুলো লবণাক্ত জলে তৈরি হয়। অর্থাৎ দ্য ট্রি ক্যান বি সিচুয়েটেড নিয়ার দ্য কোস্টাল এরিয়া, সামুদ্রিক এলাকার বা কোস্টাল এরিয়ার কাছে, লবণাক্ত জলের কাছাকাছি তারা তৈরি হয়। The mangrove ecosystem is commonly understood to be made up of a collection of woody plant species associated with characteristics fauna and flora and anaerobic soils found in the intertidal zone. They are often referred to as coastal woodland, tidal forest and mangrove forest. তাহলে ম্যানগ্রোভ ইকোসিস্টেম সাধারণভাবে তৈরি হয়েছে অনেকগুলো উডি প্ল্যান্ট দিয়ে, গাছপালা নিয়ে, যেগুলো থাকার জন্য কিন্তু চারিপাশের পরিবেশ প্রভাবিত হয়েছে এবং নানান রকমের ফ্লোরা এবং ফনা, অর্থাৎ গাছপালা, ফ্লোরা মিন্স গাছপালা, ফনা মিন্স অ্যানিমাল, বিভিন্ন তারা তাদের উপর প্রভাব বিস্তার করে সেখানে তৈরি হয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানারোবিক কিছু পার্টিকেলও কিন্তু, লাইক কিছু ব্যাকটেরিয়া অ্যানারোবিক যেগুলো বায়ুর সাহায্য ছাড়া, তো সেরকম কিছু পার্টিকেলও আমরা দেখতে পাই ইন্টারটাইডাল জোনে। দে অলসো রিফার টু অ্যাজ দ্য কোস্টাল, যেহেতু কোস্টাল এরিয়া থাকে তাই কোস্টাল উডল্যান্ডও বলা হয়। টাইডাল ফরেস্ট, সমুদ্রে যে টাইড বা ঢেউ ওঠে তো তাই জন্য টাইডাল ফরেস্ট বা ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয়। নাও দেখো, এটা একটা ম্যানগ্রোভ ফরেস্টের একটা এক্সাম্পল দেখো। ম্যানগ্রোভ ফরেস্ট যেখানে রয়েছে রেড ম্যানগ্রোভ, এখানে রাইজোফোরা ম্যাঙ্গল এর সায়েন্টিফিক নেম। তো রেড ম্যানগ্রোভ যেখানে তৈরি হয়েছে সেটা কিন্তু কোস্টাল এরিয়ার একদম কাছে। দেখো সেখানে ইকোসিস্টেম মানে সেখানে পশু পাখি গাছপালা সবকিছু নিয়ে তৈরি হয়েছে। তো এই ম্যানগ্রোভ ফরেস্টে দেখো ইগ্রেট দেখতে পাচ্ছ, সারস, পানকৌড়ি, ওকে, নিওট্রপিয়া, কর্মোরেন্ট দেখতে পাচ্ছ, এদিকে গ্রেট ব্লু হেরন দেখতে পাচ্ছ, সারস, ব্রাউন পেলিকন, হাঁস, ম্যানগ্রোভ স্ন্যাপার, বিভিন্ন দেখো আইভরি, বার্নাকল, কত রকমের, আমেরিকান অ্যালিগেটর, ওকে, শিপস শেড, এখানে যেমন ফিশের বিভিন্ন স্পিসিস দেখতে পাচ্ছ সেরকম ক্রোকোডাইল, অ্যালিগেটর রয়েছে, সেরকম ভ্যারাইটিস পাখি, জলে বিভিন্ন মাছ। এই পুরো ম্যানগ্রোভ অরণ্যটাকে ঘিরে তৈরি হয়েছে এই একটা ইকোসিস্টেম। তো ইকোসিস্টেম মানে কিন্তু পুরো টোটাল, তার এয়ার, ওয়াটারের ভিতরে যে সমস্ত অ্যানিমাল রয়েছে তারা, এই যে ম্যানগ্রোভ প্ল্যান্টগুলো রয়েছে তাদের রুটের কাছে যে অ্যালগি তৈরি হয়েছে, ফানজাই, ব্যাকটেরিয়া তৈরি হয়েছে, তাদের পুরো সিস্টেমটাকে নিয়ে বলছে ইকোসিস্টেম। নাও এই ম্যানগ্রোভ যার গাছপালা, তাদের যে ম্যানগ্রোভ জাতীয় যে গাছ, তাদের কিছু অ্যাডাপ্টেশন দেখা যায় বলেই তারা একমাত্র এই কোস্টাল এরিয়াতে তৈরি হতে পারে, বাদ বাকিরা পারে না। তাদের কিছু অ্যাডাপ্টেশন আমরা একটা করে বলি। তো ফার্স্ট চলে আসি, সল্ট গ্ল্যান্ড
in the surface layers of leaves that secrete salt excretors. দেখো পাতার মধ্যে এই ম্যানগ্রোভ জাতীয় গাছগুলোর পাতায় সল্ট গ্ল্যান্ড থাকে। তোমরা জানো যে সমুদ্রের জল কিন্তু লবণাক্ত হয়, তো সল্ট গ্ল্যান্ড এদের তাহলে এরা যখন মানে একদম লবণাক্ত জলের সংস্পর্শে যেহেতু এরা থাকে, তো প্রচুর বডিতে সল্ট এন্ট্রি করে, তো সেই সল্টকে এক্সক্রিট করার জন্য, বাইরে বার করার জন্য কিন্তু এখানে সল্ট গ্ল্যান্ড রয়েছে, একটা লেয়ার রয়েছে লিভস পাতার গায়ে, পাতায় একটা সল্ট গ্ল্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এদের সারফেসে রয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ সল্ট মে অ্যাকুমুলেট ইন ওল্ডার লিভস বিফোর দে ফল, যে পাতাগুলো পড়ে যায়, পচে যায়, পড়ে যায়, সেই পাতাগুলো কিন্তু পুরনো ওল্ড পাতাগুলোর গায়ে কিন্তু সেখানে প্রচুর সল্ট জমা হয়ে থাকে। ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এখানে কিছু এরকম দেখো উঠে আছে, কিছু আমরা দেখতে পাচ্ছি মূল, তো সেই নিউম্যাটোফোর বলা হয়। অ্যাকচুয়াল এগুলো কি, অক্সিজেন ডিফিউজেস থ্রু দ্য স্পঞ্জি টিস্যু অফ দ্য নিউম্যাটোফোর টু দ্য রেস্ট অফ দ্য প্ল্যান্ট। এদের প্ল্যান্টে অক্সিজেন নেওয়ার জন্য শ্বাসমূল, যেটাকে আমরা বলি নিউম্যাটোফোর, এরা কিন্তু এরকম মূল জল থেকে, দেখো মূল সাধারণত নিচের দিকে থাকে রুট, কিন্তু এই রুট গুলো কিন্তু বাইরে দিকে বেরিয়ে এসছে, উঠে এসছে, কেন, অক্সিজেন এক্সট্রা পাওয়ার জন্য, কারণ লবণাক্ত জলে অক্সিজেন ঠিক মতো পাওয়া যায় না, সো অক্সিজেন ডিফিউজেস থ্রু দ্য স্পঞ্জি টিস্যু অফ দ্য নিউম্যাটোফোর, পাতা প্রকাশ যুক্ত একটা এরিয়া এই মূলগুলোতে, এই রুট গুলোতে তৈরি হয়েছে, যেগুলোকে আমরা শ্বাসমূল বলে থাকি। নিউম্যাটোফোর্স ব্রিদিং রুটস, এটা একটা নাম হচ্ছে ব্রিদিং রুটস, ওকে, অ্যারাইজ ফ্রম দ্য কেবল রুট। এই যে রুট গুলো, যে যে লম্বা লম্বা রুট দেখতে পাচ্ছ, এগুলোকে কেবল রুট বলে। কেবল রুটের উপরে তৈরি হয়েছে নিউম্যাটোফোর বা ব্রিদিং রুট, মানে শ্বাসমূল, এইগুলো কেবল রুটের উপরে তৈরি হয়েছে। তো কেবল রুট কাকে বলে? কেবল রুট রেডিয়েট ফ্রম দ্য ট্রাঙ্ক, ফাইন ফিডিং রুট growing of these radial roots and create a stable platform। এগুলো কিন্তু দেখো চারিপাশ দিয়ে এরকম স্টেবল প্ল্যাটফর্ম তৈরি করেছে, যার উপরে দাঁড়িয়ে রয়েছে ব্রিদিং রুট গুলো। ওকে, এই ট্রাঙ্ক, এই যে মেন ট্রাঙ্ক থেকে তৈরি হয়েছে এগুলো, এবং ফাইন ফিডিং রুটও এদেরকে বলা হতে পারে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি প্রপ রুট, দেখো এগুলো হচ্ছে প্রপ রুট, ডিসেন্ডেন্ট ফ্রম দ্য ট্রাঙ্ক টু প্রোভাইড অ্যাডিশনাল সাপোর্ট। তাহলে এদেরকে ঠেস মূল বলা হয়, ঠেস মূলগুলো এদেরকে অ্যাডিশনাল সাপোর্ট দিয়ে রেখেছে, এবং শ্বাস মূলগুলো উঠেছে কিন্তু কেবল রুট থেকে। তাহলে আমরা তিন ধরনের রুট দেখতে পাচ্ছি, একটা নিউম্যাটোফোর বিয়ারিং ব্রিদিং রুট, কেবল রুট, প্রপ রুট। ওকে, specialized root membranes in some mangrove prevent salt from entering their root, salt excluders। এই যে কিছু কিছু এদের রুটে স্পেশালাইজড এক ধরনের মেমব্রেন বা কভারিং থাকে, যার মাধ্যমে এরা রুট সল্টটাকে দেহের বাইরে বার করে দিতে পারে, এক্সক্লুড করতে পারে। কারণ জলের যে সংস্পর্শে তারা আছে বা যে মাটিটার সংস্পর্শে তারা রয়েছে, দেখো ওয়াটার লেভেল যদি হাই টাইডেও চলে আসে, যে তাহলে কিন্তু মানে সল্ট গুলো কিন্তু এদের বডিতে ঢুকে যাওয়ার কথা। সেই জন্য এদের কিছু কিছু ম্যানগ্রোভ অরণ্যের গাছে পাওয়া কি আমরা দেখতে পাই যে তাদের ক্ষেত্রে সল্ট এক্সক্লুডার বলে, কি তাদের মেমব্রেনটাই এমন হয় যে সল্টটাকে ঢুকতে বাধা দিচ্ছে। তো এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্ল্যান্টের এই পাতাগুলোর গায়েও কিন্তু সল্ট গ্ল্যান্ড থাকে। ওকে, এবং ওল্ড পাতাগুলো দেখো অ্যাশ কালার দিয়ে বোঝানো হয়েছে, যেগুলো লিফ গুলো সল্ট যুক্ত হয়ে যায় এবং সেগুলো পড়ে যায় বা নষ্ট হয়ে যায়। দিস ইজ দ্য ম্যানগ্রোভ অ্যাডাপ্টেশনস। নাও ইকোসিস্টেম বলতে গেলে আমরা সবকিছুকে বুঝি, তো প্রত্যেকটা আমি পরপর পরপর করে বলছি একটা ইকোসিস্টেম কিভাবে গড়ে উঠেছে। এই দেখো একটা ম্যানগ্রোভের ইকোসিস্টেম, একটা ছোট্ট ছবি এখানে দেখো তোমাদের সামনে দেওয়া হয়েছে। যখন হাই টাইড জল যখন অনেকটা উপরে উঠে যায়, তখন কিভাবে একটা ইকোসিস্টেম তৈরি থাকে আর কি। তো ফার্স্ট অফ অল দ্য ম্যানগ্রোভ ট্রি লুকস আ বিট স্ট্রেঞ্জ, অদ্ভুত টাইপের দেখতে, বিকজ ইটস রুটস আর পার্শিয়ালি অ্যাবভ ওয়াটার, কিছুটা জলের উপরে থাকে, বাকিটা কিন্তু জলের নিচে থাকে। দ্য রুটস আর এক্সপোজ টু হেল্প দ্য ট্রি টেক ইন অক্সিজেন ইন আ ওয়াটারলগড এনভায়রনমেন্ট। ওয়াটারলগড এনভায়রনমেন্টে এই শ্বাসমূলগুলো কিন্তু অক্সিজেন নিতে সাহায্য করে, এবং এখানেও তোমরা দেখতে পাচ্ছ কিছুটা উপরে কিছুটা নিচে রয়েছে রুটগুলো। নেক্সট, ফিশ, shrimps, crabs, and mollusks are among the organisms that take shelter within mangrove roots. This ecosystem is home to considerable biodiversity. এখানে একটা বায়োডাইভার্সিটি, অদ্ভুত রকমের ডাইভার্সিটি দেখা যায়। ফিশ, বিভিন্ন ধরনের মাছ, ছোট ছোট কাঁকড়া, ছোট ছোট চিংড়ি, ছোট ছোট মোলাস্ক, শামুক এখানে কিন্তু আশ্রয় নেয়। তুমি এখানে ছবিতে দেখতেই পাচ্ছ প্রচুর মাছ এখানে আছে। এছাড়া শামুক, শামুক, ছোট ছোট বিভিন্ন ক্র্যাব, এরাও কিন্তু এখানে আশ্রয় নেয়। Mangrove forests are an ecosystem of incredible biological diversity comprising hundreds of algae, mollusks, crustacean, fish,
ইনসেক্ট, রেপটাইল, বার্ড অ্যান্ড ম্যামাল স্পিসিস, কতটা ডাইভার্স এরিয়া দেখো এই ম্যানগ্রোভ ফরেস্ট যেখানে আছে, সেখানে একটা কমপ্লিট বায়োলজিক্যাল ডাইভার্সিটি দেখা যায়, অ্যাজ সেখানে হান্ড্রেড অ্যালগি যারা এই মূলগুলোর তলায় থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ মোলাস্ক, ক্রাস্টাসিয়ান, ফিশ, ইনসেক্ট, রেপটাইল সবাই এখানে আশ্রয় স্থাপন করে। সল্ট ওয়াটার ক্রোকোডাইল, যে সমস্ত ক্রোকোডাইল গুলো কুমিরগুলো সল্ট ওয়াটারে থাকতে পছন্দ করে তারা, পেলিকেন্স, ইগ্রেটস, স্পুনবিলস, ফ্লাইং ফক্সেস, মাঙ্কিজ আর অলসো রেসিডেন্ট অফ ম্যানগ্রোভ। তুমি এখানে ছবিতে আমি দেখতেই পাচ্ছি যে কত রকমের পাখিও দেখো চারিপাশে রয়েছে, এলিগেটরও আমরা দেখেছি, ওকে, কুমিরও আমরা দেখতে পাচ্ছি। Numerous fish species use the shelter of the mangrove as a nursing ground before heading to the open ocean. ওপেন ওশান, সমুদ্রে যাওয়ার আগে এই যে জায়গাটাতে এরা একটা নার্সারি মতো একটা, মানে ছোট ছোট মাছগুলো জাস্ট থাকার জন্য একটা নার্সিং গ্রাউন্ড তৈরি করে নেয় ফিশরা, to the extent that 1/3 of all marine species were born and raised in mangrove forest around the world. ওয়ার্ল্ডে যত মেরিন স্পিসিস তৈরি হয়েছে তার বেশিরভাগই নার্সারি হিসেবে, আমরা যেমন একটা নার্সারি স্কুল, হাই স্কুল থাকে, সেরকম নার্সিং হিসেবে, নার্সিং গ্রাউন্ড হিসেবে এই ম্যানগ্রোভ অরণ্যটাকে, ম্যানগ্রোভ অরণ্য যে জায়গাটা রুটটা তলায় রয়েছে সমুদ্রের জলের তলায়, সেই যে জায়গাটাকে এরা বেছে নেয়। অ্যাজ আ রেজাল্ট দ্য ম্যানগ্রোভস ওয়েলবিং ইজ সেন্ট্রাল অফ দ্য হেলথ অফ মেনি মোর ইকোসিস্টেম। বিভিন্ন ইকোসিস্টেমের একটা হেলথ বলতে পারি, ওয়াটার ইকোসিস্টেম, যে কোনো ইকোসিস্টেমে ম্যানগ্রোভ হচ্ছে একটা সেন্ট্রাল হেলথ বলতে পারি, মেরিন ইকোসিস্টেম, ওকে। তো দেখো এখানে ছবিতে খুব সুন্দর করে এই ছবিটা দিয়েছে যে যখন হাই টাইড চলে আসে, জল যখন অনেকটা উপরে চলে আসে, তখন কত রকমের ইকোসিস্টেম, জলের তলায় ম্যানগ্রোভ কতটা ডিপলি রয়েছে এবং কিভাবে গাছটাও বেঁচে আছে, অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে কিন্তু অনেক রকমের প্রাণীরাও থাকতে পারছে। নাও ম্যানগ্রোভ একটা ফুড ওয়েব তৈরি করেছে, দেখতেই পাচ্ছ, দেখো এখানে সমুদ্র, মেরিন, এখানে হচ্ছে জল, গাছগুলো, এবং তলায় দেখো এরকম ঠেসমূল রয়েছে এবং গাছ। এবং দেখো আমি একটা একটা থেকে শুরু করছি। ফার্স্ট প্ল্যান্ট ধরো, প্ল্যান্ট গাছ আছে মানে এখানে হার্বিভোরাস ইনসেক্ট আছে যারা গাছপালা খাচ্ছে, সানলাইট থেকে এরা এনার্জি পাচ্ছে, এনার্জি যেই গাছটা পেলো হার্বিভোরাস ইনসেক্ট সেই এনার্জিটা সেখান থেকে মানে প্রাইমারি প্রডিউসার তো প্ল্যান্ট, দেন প্রাইমারি কনজিউমার, দেন সেটাকে খেলো বার্ডস, সেকেন্ডারি কনজিউমার, ওকে। নাও এটা তো একটা হলো ইকোসিস্টেম, অ্যাজ ওয়েল অ্যাজ এই যে মাটির তলায় দেখো লিফ লিটার, যে পাতাগুলো ঝরে পড়ছে, সেখানে প্রচুর হার্বিভোরস, জেট্রিভোরস আমি দেখলাম, মোলাস্ক, ইয়েলো আইড অ্যান্ড গ্রে মুলেট, অ্যাডাল্ট প্যারোর অ্যান্ড ক্রাস্টাসিয়ান, বিভিন্ন ছোট 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 আর্থ্রোপোড ক্রাস্টাসিয়ান এখানে জমা হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে প্রচুর পাতাগুলো পড়ে যাচ্ছে, পচা পাতা, সেগুলো এখানে কিন্তু ডিকম্পোস্ট হচ্ছে। তো এছাড়াও স্ক্যাভেঞ্জার, বিভিন্ন ক্র্যাব এখানে থাকছে, এই মাটির এই এরিয়াতে থাকছে, দেখতে পাচ্ছ এখানে স্টার ফিশ রয়েছে, শ্রিম্প রয়েছে, কত রকমের। তাদেরকে আবার দেখো ছোট ছোট মাছগুলো, প্রিডেটর ফিশ গুলো খাচ্ছে, প্রিডেটর মানে যারা খাচ্ছে, ওকে। এই ফিশকে আবার হিউম্যান খাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ ফিল্টার ফিডার দেখো মোলাস্কাকেও কিন্তু হিউম্যান খাচ্ছে, আবার ক্র্যাব কেউ হিউম্যান খাচ্ছে, স্মল প্রিডেটর গুলোকেও কিন্তু হিউম্যান খেতে পাচ্ছে। এছাড়া স্মল প্রিডেটর যা যা এখানে রয়েছে সেগুলো কিন্তু বার্ডও খেতে পাচ্ছে, এখানে যা যা দেখো স্ক্যাভেঞ্জার যা যা রয়েছে সেগুলোকে বার্ড খাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ প্ল্যাঙ্কটিভোর যারা প্ল্যাঙ্কটন জাতীয় সমুদ্রে বেঁচে থাকা যে গাছপালা প্ল্যাঙ্কটন তাকে খাচ্ছে, তাদেরকে আবার বার্ডস খাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ ফাইটোপ্ল্যাঙ্কটনকে খাচ্ছে, জু প্ল্যাঙ্কটন, ওকে। ফিল্টার ফিডার্স দেখো মোলাস্ক, ক্রাস্টাসিয়ান, হিউম্যানের সাথে যেমন রিলেটেড সেরকম বার্ডস এখানে লাস্ট কোয়াটারনারি কনজিউমার বা টার্শিয়ারি কনজিউমার হিসেবে হিউম্যান থাকতে পারে, বার্ডস থাকতে পারে, দুটো দেখো ফুড চেন এখানে তৈরি হয়েছে, মোরওভার এখানে ফুড ওয়েব তৈরি হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ দেখো এখান দিয়ে কিন্তু রেইনফল রান অফ, এখান থেকে কিন্তু জলটা যাচ্ছে, ফলে এরা কিন্তু নিউট্রিশন এখান থেকে পাচ্ছে। তো এখানে দেখো একটা ফুড ওয়েব তৈরি করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ সেডিমেন্ট এখানে থিতিয়ে পড়ছে, বিভিন্ন ডেট্রিটাস, নিউট্রিয়েন্ট লার্ভা, এখানে ডেট্রিটাস যারা ডিকম্পোজার আছে, মৃত জীবজন্তু থেকে পুষ্টিরস শোষণ করে, তারাও এখানে থাকছে, অ্যাজ ওয়েল অ্যাজ সেডিমেন্টস, লার্ভা, অ্যাডাল্টস, ফাইটোপ্ল্যাঙ্কটনও এখানে থাকছে। তো এখানে একটা কমপ্লিট ফুড ওয়েব তৈরি হয়েছে, এই ছবিতেই তোমরা দেখে বুঝতে পারবে। সো ইকোলজিক্যাল ইম্পর্টেন্স তাহলে দেখতেই পাচ্ছ, এত বড় ইকোসিস্টেম যখন এর মাধ্যমে চলছে, তো একটা ইকোলজিক্যাল ইম্পর্টেন্স তো অবশ্যই থাকবে। ফার্স্ট অফ অল প্রোভাইড ফুড অ্যান্ড শেল্টার ফর এ লার্জ অ্যান্ড ভ্যারাইড গ্রুপ অফ ফিশ অ্যান্ড শেল ফিশ, আমরা দেখতে পাচ্ছি বড় বড় মাছ, শেল ফিশ, এদের ক্ষেত্রে একটা মানে একটা ফুড প্রোভাইড করছে, অ্যাজ ওয়েল অ্যাজ শেল্টার প্রোভাইড করছে। নাম্বার 2 দ্য লিফ ডেট্রিটাস, এখানে যে দেখলে লিফ ডেট্রিটাস আমরা আগে ছবিতে দেখলাম,
যে লিফ ডেট্রিটাস, যেগুলো পাতাগুলো পড়ে যাচ্ছে সেই পাতাগুলো যে পচিয়ে দিচ্ছে, fallen and decaying leaves provides the base of my major mangrove community ফুড চেনে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা ফুড ওয়েব দেখলামই। The aerial roots provide shelter for many species of commercial fish and shellfish, particularly in their juvenile and most predator prone stages। আমি বললাম নার্সারি হিসেবে এরা এখানে ট্রিট করে ফিশ গুলো, যখন ছোট থাকে তখন এই শ্বাসমূল এরিয়াল রুট গুলোর মাঝে মাঝে এরা আশ্রয় স্থাপন করে। It also provide protection from storm, high wind associated tropical typhoon, যে বিভিন্ন বড় বড় ঝড় আসে, সবই ম্যানগ্রোভ অরণ্যের জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল যেমন সুন্দরবন অঞ্চলের জন্য বেঁচে যায় অনেক বড় বড় ঝড়ের থেকে। হ্যাঁ, তো এইগুলো কিন্তু আমাদের বিভিন্নভাবে প্রোটেকশনও করছে। অ্যাজ ওয়েল অ্যাজ সার্ভ অ্যাজ প্রোটেকশন এগেইনস্ট সয়েল এরোশন, ভূমি ক্ষয় থেকেও রোধ করছে। ট্র্যাপ কোস্টাল পলিউটেন্ট হুইচ মে আদারওয়াইজ সিভিয়ারলি ড্যামেজ অ্যাডজেসেন্ট মেরিন ইকোসিস্টেম, সেখানে অনেক পলিউট্যান্ট গুলোকে, যারা দূষক তাদেরকে আটকে দিচ্ছে কোস্টাল এই মূলগুলো থাকার জন্য, যার ফলে মেরিন ইকোসিস্টেম কিন্তু পরিষ্কার রয়েছে। সার্ভ অ্যাজ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেমন এখানে যেমন সুন্দরবনে তুমি বাঘ দেখো, বিভিন্ন অ্যানিমাল ক্রোকোডাইল রয়েছে, তো একটা ওয়াইল্ড লাইফ ন্যাচারাল স্যাংচুয়ারি যেন তৈরি হয়েছে, চারিপাশে অভয়ারণ্য তৈরি হয়েছে। অফার এডুকেশনাল সায়েন্টিফিক ভ্যালুস, এই জায়গা থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পাচ্ছি, এবং দেখো এটা তৈরি হয়েছে বলে আজকে আমি তোমাদের এটা পড়াচ্ছিও। ইফ ইউজড অন সাস্টেইনড yield basis can provide timber, firewood, charcoal, pulp and paper extractives. Okay, cellulose, oil, medicine, resin, tea, livestock, মানে প্রচুর প্রোডাক্ট তৈরি হচ্ছে এই গাছগুলো থেকে বা এই সমস্ত পুরো ইকোসিস্টেম থেকে, যার ফলে কিন্তু বেনিফিটেড হচ্ছে হিউম্যান। তো এখানেই দেখতে পাচ্ছ, দেখো এই একটা প্ল্যান্ট যেটা শেল্টার দিচ্ছে টেরেস্ট্রিয়াল লাইফকে, সোর্স অফ ন্যাচারাল রিসোর্সেস, ফুড, ফুয়েল, বিল্ডিং মেটেরিয়াল, মেডিসিন সবকিছুই দিচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ দেখো এই যেখানে ডেট্রিটাস থাকে বলে এখানটা তৈরি হয়েছে ফুড চেইন বা ফুড ওয়েব তৈরি হয়েছে। প্ল্যাঙ্কটনকে খাচ্ছে, স্ট্রিমকে খাচ্ছে, ফিশকে খাচ্ছে, বার্ড, ডেট্রিটাস রয়েছে তারা মরে গেলে আবার ডেট্রিটাস খাচ্ছে। শোর লাইন প্রোটেকশন ফ্রম ওয়েভ অ্যাকশন, বিভিন্ন ওই যে বড় বড় ঝড়, বড় বড় তুফান থেকে এইগুলো রক্ষা করছে। অ্যাকোয়াটিক লাইফ এখানে নার্সারি হিসেবে থাকছে। ট্র্যাপ সেডিমেন্ট টু বিল্ড নিউ ল্যান্ড, নতুন ল্যান্ড তৈরি করার জন্য সেডিমেন্টটাকে এরা কিন্তু থিতিয়ে পড়া মেটেরিয়াল গুলোকে কিন্তু এরা আটকে দিচ্ছে, মেরিন ইকোসিস্টেমটাকে রক্ষা করছে। তো থ্রেটস কি, ম্যানগ্রোভ ইকোসিস্টেমও কিন্তু এখন থ্রেটের আন্ডারে রয়েছে। ন্যাচারাল থ্রেট হিসেবে ক্লাইমেট চেঞ্জ, বিভিন্নভাবে ওয়েদার চেঞ্জিং, সাইক্লোন, ঝড়, ইনফেস্টেশন বাই বার্নাকলস, এদের যে ছালে বা এই গাছগুলোতে কোনোভাবে ইনফেস্টেশন ঘটেছে। ড্যামেজ বাই ক্রাস্টাসিয়ানরা ড্যামেজ করতে পারে গাছগুলোকে। ইনসেক্ট পেস্ট সাচ অ্যাজ উড বোরার, ক্যাটারপিলার, এখানে কিন্তু যখন ইনসেক্ট আছে মানে তার পেস্ট থাকবে, সেই ইনসেক্টকে মানে পেস্ট রয়েছে যারা এই গাছের কাঠগুলোকে নষ্ট করছে। ড্রাইং টু ম্যানগ্রোভ ট্রি শুকিয়ে যাচ্ছে, জল তো এরা খুবই কম পায়, তো মানে জল মানে তাদের অ্যাকচুয়াল সয়েল স্যালাইন ওয়াটার আছে, বাট ওদের অ্যাকচুয়াল যে পিওর ওয়াটার বা ওরা তো খুব হার্ডেল পরিস্থিতির মধ্যে দিয়ে থাকতে হয়, তো এইভাবে ন্যাচারাল থ্রেটস হতে পারে। অ্যানথ্রোপোজেনিক, যেটা মানুষ তৈরি করছে যে থ্রেট গুলো, ট্রি ফেলিং ফর ফুয়েল, উড অ্যান্ড উড প্রোডাক্ট, প্রচুর উড প্রোডাক্ট করছে বলে সেইগুলো দিয়ে গাছ কেটে দেওয়া হচ্ছে সেগুলোর জন্য। ক্যাটেল, গরু মোষ প্রতিপালন করার জন্য গ্রেজিং করা হচ্ছে। রিক্লামেশন ফর এগ্রিকালচার, অ্যাকোয়াকালচার, সেখানে বড় বড় কৃষি জমি বানানো হচ্ছে ফরেস্ট কেটে দিয়ে, অ্যাকোয়াকালচার তৈরি করা হচ্ছে, মাছ চাষের ব্যবস্থা করা হচ্ছে। আরবান ডেভেলপমেন্ট, শহর তৈরি করা হচ্ছে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। এই সমস্ত কারণে কিন্তু জায়গা নষ্ট হচ্ছে, ম্যানগ্রোভ ইকোসিস্টেম নষ্ট হচ্ছে। তো সেই জন্য কিন্তু আমাদের তাকে রক্ষা করতে হবে বা এফরেস্টেশন, বড় বড় গাছ লাগাতে হবে। লেজিসলেশন ইনক্লুডিং লস অ্যান্ড পলিসি, ল এবং পলিসি দিয়ে সেই জায়গায় মানে এই যে গাছ কাটাটাকে আটকাতে হবে। মনিটরিং অ্যান্ড সার্ভে করতে হবে ল্যান্ড এবং এরিয়াল, শুধু মাটি, সেখানকার অবস্থা এবং প্রোটেকশনের দিকে নজর রাখতে হবে। সো দিস ইজ দ্য ম্যানগ্রোভ ইকোসিস্টেম। আশা করি তোমরা ম্যানগ্রোভ ইকোসিস্টেম সম্পর্কে যে জানতে চেয়েছিলে এবং যারা জানতে চাও উপকৃত হয়েছো। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে।